बहुत रुपया है। पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए। उसका इसका साथ बड़ा बड़ा संपर्क है। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। পীরবিরানি এটা বুঝলেন? এর আগেও অমিত শাহ সম্বন্ধে অনেক অকথা কুকথা তিনি বলেছেন, কিন্তু সেটা হচ্ছে এই নির্বাচনের মরশুম। সেখানে হোদল কুতকুত, কিম্ভূত কিমাকার এই ধরনের অশালীন শব্দ করেছেন। এমনকি দু অক্ষরের বেশ কিছু ব স শব্দও বেরিয়েছে, যেগুলোকে আমরা বাংলা ভাষায় বলি নিখাদ কাঁচা খিস্তি, সেটাও তার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু ইলেকশনের সময় বুঝতে পারি একটা গদি হারাবার ভয় থাকে, হেরে গেলে কি হবে, একটা পলিটিক্যাল টেনশন আছে। কিন্তু এখন তো মোটামুটি সুখের সময়, কেননা বিজেপি কিছু ঘর গোছাতে পারেনি, রাজ্য সভাপতি ঘোষণা করতে পারেনি, যা কিছু ঝামেলা ঝঞ্ঝাট হলো তাতে সংখ্যালঘু ভোট 100% কনসলিডেট করে গেছে, এবং এখনো সেকুলাররা মোটামুটি ভালোই ফর্মে রয়েছে। তারা এরপরও আইওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। বি টিম সি টিম সব ময়দানে নেমে পড়েছে। 2026 আরামসে জিতবে। 1 বছর সবাইকে শান্ত থাকতে বলেছে, আরামসে জিতবে। 250, 260, 294 আসনে পেতে পারে। ফলে অমিত শাহ সম্বন্ধে এত এই ধরনের শব্দ ব্যবহার করলেন কেন? এবং যে শব্দ বা যেভাবে ব্যবহার করা হলো সেটাকে নিখাত অসভ্যতা ছাড়া আর কিছু বলা যায় না। এবার আপনারা একটা কথা প্রায়ই বলে থাকেন, সেটা হচ্ছে যে এই রাজ্যে এত কিছু হয়ে যাবার পরে তারপরেও কিন্তু এই বাংলায় কোনো রকম অ্যাকশন হয় না, এবং তার পিছনে নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাত রয়েছে। তারা কোথাও একটা সেটিং করে থাকে, সেই জন্যই এই বাংলায় এত কিছু করার পরেও এরা রেয়াত পেয়ে যায়। এবং কথাটা একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সত্যি বাংলায় যেভাবে যা কিছু হচ্ছে, অন্য রাজ্য হলে হয়তো এতদিন অ্যাকশন হয়ে যেত, কেন হয় না এই নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছেন, এবং এটা উড়িয়ে দেওয়ার মতো নয়। তাহলে যদি অমিত শাহ আর নরেন্দ্র মোদীর সঙ্গেই সেটিং থাকবে, তাদের সঙ্গেই আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আজকে সবাইকে ছেড়ে দিয়ে এইভাবে অমিত শাহকে হঠাৎ করে অ্যাটাক করতে হলো কেন? এর দুটো রিজন হতে পারে। দেখুন, এক হচ্ছে সেটিং আছে, এবার এটা একটা ছায়াযুদ্ধ, আমিও তোমাকে গালাগাল দিলাম, তুমিও আমাকে পাল্টা বলবে, একে অপরের ফুটেজ খাবো, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং চলবে। কিন্তু সত্যি কি তাই? অন্য যেসব মিডিয়া রিপোর্ট আসছে সেখানে কিন্তু সেই কথা বলছে না। অন্য মিডিয়া রিপোর্টগুলো যেটা বোঝাচ্ছে বা যেগুলো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা সবসময় বলি অ্যাকশন হচ্ছে না কেন, অ্যাকশন যে চোখের সামনে হতে হবে এমন কোনো মানে নেই। অ্যাকশন হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজকর্ম চলে, আর সেইখান থেকেই বোঝা যায় অ্যাকশন রিয়াকশন আগামী দিনে কি হতে চলেছে। এবার দেখুন, আমি আপনি খুব সাধারণ মানুষ, আমাদের কাছে অত ইনফরমেশনের সোর্স নেই, কিন্তু যারা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী বা এরকম বড় পজিশনে আছেন, তাদের কাছে কিন্তু ইনফরমেশন পাওয়ার, আগাম ইনফরমেশন পাওয়ার একটা ভালো সোর্স আছে, সেটা হচ্ছে আইবি। রাজ্যের ক্ষেত্রে স্টেট আইবি আছে আর সেন্ট্রাল আইবি আছে, যে যার মতো করে খবর জোগাড় করে। তো এই যে ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দা দপ্তর আছে, আগাম বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসে, আর সেই ইনফরমেশনই কি ইঙ্গিত দিচ্ছে যে অমিত শাহ বাংলার জন্য এমন কিছু পরিকল্পনা করছে যাতে আগামী দিনে আক্কেল গুরুম হবে। আর সেই জন্য সব রাগ সব ক্ষোভটা গিয়ে পড়েছে অমিত শাহের উপরে। আজকে ভালো করে খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদীকে কিন্তু কোনো গালাগাল নেই, কোনো খারাপ কথা নেই। উল্টে নরেন্দ্র মোদীকে বলছেন যে একে সামলে রাখুন, বড্ড বাড়াবাড়ি করছে, এর হাতে সব ছেড়ে দিয়েছেন। এই অমিত শাহ সবকিছু গন্ডগোল করে দিচ্ছে। এই অ্যাটাকটা অমিত শাহের উপরে কেন? এবং যে মিডিয়া রিপোর্টের কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, মানে তার একটা অংশ হচ্ছে এইটা। আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি এক এক করে, তাহলেই বুঝতে পারবেন যে কেন অমিত শাহের উপর চটেছেন। অমিত শাহের উপর মমতা কেন বেজায় চটলেন? স্বরাষ্ট্র রিপোর্টে কি অসন্তুষ্ট তৃণমূল নেত্রী? দেখুন, যবে থেকে মুর্শিদাবাদ মালদাতে হিংসার লাগাম ছাড়া হয়েছে, যতই এখানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক যে কিছুই হয়নি, ওই বহিরাগত করেছে, বিএসএফ এসে করেছে, বিএসএফ এর পোশাক পরে চটি পরার লোক কিছু করেছে, যাই বলুক, এগুলো তো হয় ছেলে বুলোনো কথা। ওই 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারা বুঝবে এটা। কিন্তু যখন মন্ত্রকে মন্ত্রকে আলোচনা হয়, আমলাদের মধ্যে আলোচনা হয়, এতটাও সোজা জিনিস নয়। এই সমস্ত রিপোর্ট আসার পর সেখানে কিন্তু রাজ্যের যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, স্বরাষ্ট্র সচিব রয়েছে, তার সঙ্গে কেন্দ্রের যিনি স্বরাষ্ট্র সচিব রয়েছেন, কন্টিনিউয়াস
তাদের মধ্যে আলোচনা চলছে এবং সেখানে এমন এমন প্রশ্ন করা হচ্ছে, এমন এমন জিনিস করা হচ্ছে, তাতে এই জায়গা নিয়ে অনেক যে ডিপ লেভেলের রিপোর্ট কেন্দ্রের কাছে পৌঁছে গেছে এবং সেগুলো রাজ্য আর হ্যান্ডেল করতে পারবে না, কেন্দ্রকে ঢুকতেই হবে, নাক গলাতেই হবে, এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যত স্পষ্ট হচ্ছে তত ছটফটানি বাড়ছে, কেননা সত্যিই যদি এখানে কেন্দ্র ঢোকে, সত্যিই যদি এখানে আর্মি নামে, যাদেরকে খুল্লা ছুট দেওয়া আছে যে দাঙ্গা করো, তোমরা যা খুশি তাই করো, মেরে ঘরে ঢুকিয়ে দাও, ভোটটা জিততে হবে, ভোটটা লুট করতে হবে, তারা কিন্তু আইডেন্টিফাইড হবে। এবং তার থেকেও বড় কথা, যেটা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলের নেতারা সকলেই বলে থাকেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রোহিঙ্গা, প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদের একদম ভারতীয় পরিচয়পত্র সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত কিছু কিন্তু অমিত শাহের কাছে রিপোর্টে জমা পড়ে গেছে, ওই যে একটা স্বরাষ্ট্র রিপোর্ট বলা হচ্ছে। এবং সেই রিপোর্টটা ফেলে যখন প্রশ্ন করা হচ্ছে, এবং রিপোর্ট মানে সেরকম ডিটেলিং রিপোর্টই আছে আশা করা যায়, যেটা থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্র কিন্তু এই জিনিসটাকে আর হালকাভাবে নিচ্ছে না। এবং এই জায়গাটা আটকাবার একটাই জায়গা আছে, ধরুন কেন্দ্র কোনো বড় স্টেপ নিল, কি স্টেপ সেটা একটু পরে আসছি, কেন্দ্র কোনো বড় স্টেপ নিয়ে নিল, তাহলে মামলা করতে হবে হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। কিন্তু সেই রিপোর্টে যদি এমন কোনো ব্যাপার থাকে যেখানে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং সেই 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 ডিটেলিং এসে গেছে, সেই প্রমাণ এসে গেছে, সুপ্রিম কোর্টও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। কেননা জাতীয় নিরাপত্তাটা একটা ভয়ঙ্কর যখন জিনিস না, আর সেইটা তখন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপার, রাজ্যের এখানে কেন্দ্র নাক গলাতে পারে না, এই জায়গাটা করবে না। এইটা একটা রাগের কারণ হচ্ছে যে অমিত শাহ সামনে এখন কিছু করছেন না, কিন্তু ছকটা সাজাচ্ছেন, ঘুঁটিটা সাজাচ্ছেন, এবং যেভাবে ঘিরছেন আগামী দিনে সেখান থেকে বেরোবার কোনো জায়গা নেই, এবং ভয়ঙ্কর ভাবে ঘিরতে চলেছেন। ওই একটা রাজনৈতিক ইস্যু হবে, নির্বাচনের ইস্যু হবে, এবং নির্বাচনের যেটা সব থেকে বড় অস্ত্র মনে করছেন সেটা ভোঁতা হয়ে যাবে, আর সেই জন্যই অমিত শাহের উপর এত রাগ ছটকে ছটকে পড়ছে। আর একটা জায়গা আপনাদের দেখাবো, সেটাও খুব ইম্পর্টেন্ট। কালকে রাতে আমি এটা আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে ANI এর একটা রিপোর্ট। সেই রিপোর্টে বলা হচ্ছে যে গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি মহামান্য মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির সঙ্গে দেখা করেছেন। একদিকে এই ঘটনা ঘটছে, অন্যদিকে মাঝরাত তখন প্রায় 12টা-1টা বাজছে, সেই সময় জেপি নাড্ডা, যিনি এখন বিজেপির সর্বভারতীয় সভাপতি আছেন প্লাস কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী, তার বাড়িতে 4জন হাই প্রোফাইল মানুষ গেছেন এবং বৈঠক করে বেরোচ্ছেন। কারা কারা? একজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংজি, অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়েল। 4জন এরকম হেভিওয়েট মন্ত্রী, পঞ্চম একজন মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির বাড়িতে গেছেন। এখন ভারতবর্ষে অনেক কিছু চলছে, অনেক কিছু ঘটনা ঘটছে, কোনটার জন্য গেছেন, কি কি আছে ব্যাপার সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু একদিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে মিট করছেন, আর অন্যদিকে এরকম হাই প্রোফাইল পঞ্চপাণ্ডবের মিটিং চলছে। কিছু তো একটা বড় হচ্ছে, এবার সেই বড়টা বাংলা নিয়ে জানা যাচ্ছে না। এবার বাংলাতে বড় কিছু ধরে নিলাম বাংলা নিয়েই হচ্ছে, অনেকেই বলছেন যে বাংলাতে বড় হওয়া মানে 355 বা 356। না, দেখুন 356 যে এখন হবে না, রাষ্ট্রপতি শাসন যে এখন হবে না, হওয়ার মতো জায়গা নেই, হলে অনেক অ্যাডভার্স সিচুয়েশন হয়ে যাবে, সেটা শুভেন্দু অধিকারীও স্পষ্ট করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাসন যদি হয়ও নির্বাচনের 3 মাস আগে হবে, ওটা ভুলে যান। তাহলে 355 করারও প্রভিশন নেই, কেননা 355 করতে গেলে এখানে রাজ্য সরকারকে সাহায্য চাইতে হবে, যে যা পরিস্থিতি হয়ে গেছে আমরা সামাল দিতে পারছি না, তুমি আর্মি ফার্মি পাঠাও, আমাদের রাজ্য সরকারটাকে প্রোটেক্ট করো। কিন্তু রাজ্য সরকার সেটা করবে না, 355 বা 356 কোনো জায়গা নেই। তাহলে কি হতে পারে? বাংলাতে যেটা হতে পারে, এবং মালদা মুর্শিদাবাদের পর এই ঘটনার পর যেটা আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই মালদা মুর্শিদাবাদকে কিন্তু উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হতে পারে। আপনাদের মাথায় থাকবে কিছুদিন আগেই অজিত ডোভালজি তিনি কিন্তু এখানে সফর করে গেছেন, বঙ্গ সফর করে গেছেন। লাস্ট কবে ভারতের NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার কলকাতায় এসছেন, বাংলায় এসছেন, এবং এখানকার যারা কর্তা ব্যক্তি রয়েছেন শুধুমাত্র কেন্দ্রীয় স্তরের নয় রাজ্য স্তরে তাদের সঙ্গে এরকম ডিটেইলে মিটিং করছেন, সেটা কিন্তু মনে পড়ছে না। ফলে ফলে মালদা মুর্শিদাবাদ বা এই বর্ডার এলাকাগুলো, বাংলাদেশ পরিস্থিতি ওদিকে হয়ে আছে, সেখান থেকে অলরেডি BSF এর প্রচুর রিপোর্ট গেছে, এবং এই মুর্শিদাবাদ কান্দ্রে যে বিদেশি যোগ রয়েছে, তুরস্ক থেকে টাকা এসছে, মহারাষ্ট্র থেকে একটা নিষিদ্ধ সংগঠন এখানে এসে ঢুকেছে, বাংলাদেশ থেকে জঙ্গি স্লিপার সেল ঢুকছে, এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু এসেছে। ফলে মালদা মুর্শিদাবাদকে যদি উপদ্রুত অঞ্চল ঘোষণা করে দেওয়া হয় এবং সেখানে চিরুনি তল্লাশি হয়, অনেক কিছু এদিক থেকে ওদিক হবে।
এবং শুধু মালদা মুর্শিদাবাদ নয়, বর্ডার এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, অনেক জায়গায় খেলা হবে। কারণ কেন্দ্রকে যদি বাধ্য হয়ে ঢুকতে হয়, তারা শেষ পর্যন্ত সেখান থেকে এখানে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে যদি ধরতে পারে, একদিকে পোলারাইজড হবে, পলিটিক্যাল ইস্যু তৈরি হবে যে দেখুন কিভাবে এখানে জঙ্গিদের চাষ করা হচ্ছে। 2 নম্বর যেটা হবে, যারা ভোটের মূল মাস্টার হতে পারতো, যারা ভোট ম্যানেজার হতে পারতো, সেই অস্ত্রটা ভোঁতা হয়ে যাবে। সেখান থেকে কি টেনশন বাড়ছে? এই প্রশ্নটা উঠছে। তার থেকেও বড় কথা, আদালতের একটা পার্ট এখানে থেকে যাচ্ছে, যেখানে কার্যত নিজেদের জালে নিজেরা জড়িয়ে যাচ্ছে। এগুলোও সর্বনাশ, পিছলেও নির্বংশ। বাংলায় কথা আছে না, শাকের করাতে যেতে আসতে কাটবে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন যে তিনি বিরোধী দলনেতা, তাকে মুর্শিদাবাদের এই অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, সেখানকার মানুষের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এবার সেই জায়গাটা আটকাবার জন্য একটা যুক্তি রাজ্যের তরফ থেকে দেওয়া হচ্ছে। আজকে কল্যাণ ব্যানার্জি খুব সওয়াল করেছেন মহামান্য তীর্থঙ্কর ঘোষের এজলাসে, এবং সেখানে বলেছেন যে শুভেন্দু অধিকারী সেখানে গেলে গন্ডগোল লেগে যেতে পারে, গন্ডগোল বেড়ে যেতে পারে। উল্টো দিকে শুভেন্দু অধিকারীর তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে অন্যান্য রাজনৈতিক নেতাদের অ্যালাউ করা হচ্ছে, মোহাম্মদ সেলিম গেছেন, মীনাক্ষী মুখার্জি গেছেন, আর শুভেন্দু অধিকারীকে দিয়ে ঝামেলা হয়ে যাবে। তো সেটা আটকাবার জন্য অনেক কিছু বলা হচ্ছে, অনেক কিছু তথ্য দিচ্ছে, তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী ওখানে গেলে সত্যিই গন্ডগোল লাগতে পারে। পরিস্থিতি এখন শান্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই শান্ত পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে যেতে পারে। তার মানে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, একজন ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারে, আর সেখানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি ক্যাবিনেট র্যাঙ্ক হোল্ড করেন, তাকে রাজ্যের একটা বিশেষ অঞ্চলে যেতে দেওয়া হচ্ছে না। তার মানে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, সেখানে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রয়োজন আছে। এটা তো আদি অনন্তকাল চলতে পারে না, কদিন আটকে রাখবে? এই জায়গাটাই, এই সাবমিশনটাই কিন্তু বলে দিচ্ছে যে মালদা মুর্শিদাবাদে গন্ডগোল আছে। যদিও সেটা নিয়ে তীর্থঙ্কর ঘোষ কোনো রায় দেননি, কেননা এটা নিয়ে আবার একটা মামলা পেন্ডিং আছে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে, যেটা আগামীকাল হিয়ারিং করার আছে, সেখানে আছে। তো সেখানে এটা নিয়ে ডিটেলস হবে। এবার এই যে রাজ্য সাবমিশন করে দিচ্ছে যে ওখানে গেলে শুভেন্দু অধিকারী গন্ডগোল হতে পারে, তার মানে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, এখনো এই জায়গাটা রাজ্যই প্রকারান্তরে মেনে নিচ্ছে। সেটা আর গন্ডগোল হতে যাতে না পারে সেই জন্য শুভেন্দু অধিকারীকে যেতে দিচ্ছে না। এইবার এইখানে এনআইএ তদন্ত চেয়ে ওখানকার যারা আক্রান্ত তারা কিন্তু একটা মামলা করে দিয়েছে। শুভেন্দু অধিকারী তো করেছেনই, ওখানকার যারা আক্রান্ত হয়েছেন তারা বলছেন যে এই রাজ্য পুলিশের উপর ভরসা রাখা যায় না, আমরা ভরসা রাখতে পারছি না, আমরা চাই রাষ্ট্রপতি শাসন হোক, আমরা চাই এখানে কেন্দ্রীয় বাহিনী থাকুক। কেননা পুলিশকে কল করছি, পুলিশ আসছি করছে, অথচ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে পুলিশ আসছে না, এবং ততক্ষণে দুষ্কৃতীরা যা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এবার এই যে জায়গাটা হয়ে রয়েছে, এখানে আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সেখানে ওই বিএসএফ এর পোশাক পরা, চটি পরা বহিরাগত কেউ আছে, এবং সেটা বাংলাদেশি হতে পারে। সেখানে বর্ডারটা আটকায় বিএসএফ, তারা কাজ করতে পারছে না। তার মানে গন্ডগোল যা আছে, ওখানে যে বেশ কিছু অবৈধ লোক ঢুকে গেছে যারা জঙ্গিমূলক সন্ত্রাসমূলক কাজকর্ম করতে পারে, মুখ্যমন্ত্রী অ্যাডমিট করে নিচ্ছে, সেখানকার মানুষ অ্যাডমিট করে নিচ্ছে। ফলে সেই জায়গাটাকে যদি নিউট্রালাইজ করতে হয়, সেখানে চিরুনি তল্লাশির দরকার আছে, এবং সেখানে এনআইএর থেকে ভালো কাজ এই জায়গাটাকে করতে পারে না। ওখানে কিন্তু এনআইএ চাওয়া হচ্ছে। বিএসএফ এর রিপোর্ট চলে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রক সেই রিপোর্ট দিয়ে রীতিমতো নবান্নকে চাপে ফেলে দিয়েছে। আদালতে যে জায়গাটা হচ্ছে সেখানে ন্যাশনাল সিকিউরিটির জন্য খুব সম্ভবত সেখানে এনআইএ পারমিশন হয়ে যাবে, কেননা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই রিস্কটা নেবে না। কেন রিস্ক নিতে যাবে? যদি সত্যি সেখানে উপদ্রুত অঞ্চল হয়ে থাকে, আর যদি সেইটা হয়ে যায়, সেটাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে দিয়ে অজিত ডোভাল অলরেডি ঘুরে গেছেন। কালকে রাতে 5 মন্ত্রীর মহাবৈঠক হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেছেন। সব মিলিয়ে একটা বড় কিছু অ্যাকশন কিন্তু মালদা মুর্শিদাবাদের জন্য হতে চলেছে, এবং শুধু মালদা মুর্শিদাবাদ নয়, আবারও বলছি বর্ডারের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জায়গায় ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। আর সেই সমস্ত কিছু দেখেই কি আর মাননীয় মাথাটা ঠান্ডা রাখতে পারছেন না? আর এই সমস্ত কিছুর পিছনে রয়েছেন অমিত শাহজি, সেই জন্য তার উপর এত এত রাগ, এত ক্ষোভ। সেই জন্য প্রকাশ্য মঞ্চ থেকেই এইভাবে তার বিরুদ্ধে দেগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের পর কিন্তু প্রশ্নটা উঠে গেল, অর্থাৎ সেটিং থিওরি যেটা বলা হচ্ছিল সেটা বোধহয় ঠিক নয়। যা খেলার, মুখে কোনো কথা না বলে পিছন থেকে ঠিক সেই খেলাটাই খেলে দিচ্ছেন অমিত শাহজি। কি বলবেন মাননীয়ার এত রাগের কারণ? কি হলো হঠাৎ করে এত খেপে গেলেন অমিত শাহের উপরে? তার সঙ্গে সেটিং আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং আছে, নরেন্দ্র মোদীকে কিছু বলছেন না, অথচ অমিত শাহকে সামলানোর কথা বলছেন। কেসটা কি? যদি এই নিয়ে কিছু মনে হয় আপনাদের,
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।